এই হেতমপুরের কুসুমবনী গ্রামটির কথা আমরা আজ নয়, সেই ক্লাস 5 থেকে শুনে আসছি রঞ্জনের মুখে। আচ্ছা দাঁড়ান, তার আগে একটু পরিচয়টা সেরে নিন। সেবার ঠিক হলো আমি, পলাশ, অমল, রঞ্জন, প্রিয়াঙ্কা ও মৌলি ঘুরতে যাব হেতমপুরের কুসুমবনী নামক একটি গ্রামে। সবার সাথে একটু পরিচয় না করালেই নয়, তাই একটু সংক্ষিপ্তভাবে বলে দিই। অমল এক কথায় ধূর্ত, সাহসী ও দীপ্ত বুদ্ধিসম্পন্ন ছেলে। রঞ্জন স্বাভাবিক, প্রাণবন্ত, প্রচুর অর্থ প্রতিপত্তি সম্পন্ন ধনী মানুষের পুত্র। প্রিয়াঙ্কা পুরনো ঐতিহাসিক জিনিসের প্রতি অমোঘ আকর্ষণ। হবি পার্ক সার্কাসের অ্যান্টিক মার্কেটে সপ্তাহে একদিন অন্তত গিয়ে কিছু একটা কিনে বাড়িতে এনে রাখা। মৌলি সুন্দর গান গায়, কিন্তু যে কোনো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া করে ফেলে। আমারও পলাশের কথায় পরে আসছি। রঞ্জনের বাবার বদলির চাকরি হওয়ার কারণে ঝাড়খণ্ডের আরগামো থেকে যখন ওরা কেষ্টপুরে এলো, সেই সময় থেকেই আমাদের সঙ্গে তার বন্ধুত্ব। স্কুলের টিফিনে, বিকেলে ক্রিকেটের মাঠে, এমনকি কোনো কোনো সময় ছুটির দিনে বাড়িতে চলে এসেও এই কুসুমবনী গ্রামে তাদের পূর্বপুরুষদের যে এক বিরাট কর্মকাণ্ড রয়েছে সেটাই শুনিয়ে যেত। অবশেষে আমরা প্রত্যেকেই এই গন্তব্যের ব্যাপারে মনস্থির করতে পারায় রঞ্জন যেন হাতে চাঁদ পেল। তার মনের ভেতরে পুষে রাখা অপার ইচ্ছেটা পূর্ণ হলো যেন এতদিনে। এখানে বলে রাখি, পল অর্থাৎ পলাশ নিয়োগী, তাকে নিয়ে আমাদের বরাবরই আলাদা রকমের আবেগ থাকে। যে কোনো সাধারণ বিষয়কে বিকৃত করে খুব বড়সড় একটা হাস্যরসযুক্ত পদার্থে পরিণত করায় তার জুড়িমেলা ভার। একদম নিউ টাউন থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত প্রিয়াঙ্কা ও মৌলির ব্যাগ টানতে টানতে বেচারা ক্লান্ত হয়ে পড়েছিল। গন্তব্যমুখী ট্রেনে চেপে যখন আমি তার হাতের থেকে ব্যাগগুলো নিয়ে বাংকারে তুলতে যাব, সে সময় সে খাপ্পা হয়ে বলেছিল, এই দোস্তিদা দেখো, এখন শেষ মুহূর্তে এসে এত দোস্তি দেখানোর দরকার নেই, তুমি বসে পড়ো, তোমার ব্যাগটা আমি তুলে দিচ্ছি। এবার মূল ঘটনায় আসি। যে কারণে এই কাহিনীটি আজ স্মৃতি রোমন্থিত করছি, তার কারণটি খুব ভয়ঙ্কর। রঞ্জনদের বাড়ির বাৎসরিক কালী পুজো ছিল কাল। সেই মূর্তির জিভ ও চোখ দুটোর দিকে তাকিয়েই ব্যাপারটা আবার কাল বৈশাখীর মতো মাথায় ঝাপটা দিল। আমার নাম সুমিত দস্তিদার। বর্তমানে কলেজের গণ্ডি পার করার পর বাবার কাপড় বিক্রির ব্যবসাটা ধরেছি। এই কাহিনীর সাথে জড়িত বাকি বন্ধুদের সাথে এখন আর প্রাত্যহিক কথাবার্তা হয় না। যে যার জীবনের জন্য মর্যাদা ও অর্থ সঞ্চয়ের স্বার্থে ব্যস্ত। প্রিয়াঙ্কার বিয়ে হয়েছে বছর 2 হয়ে গেল। মৌলি এখনো অপেক্ষা করছে ভালো একটি চাকরি পাওয়ার জন্য। একসময় এই মানুষগুলোই কলেজ ক্যান্টিনের পাশের বাবুদার চায়ের দোকানে 3টি চা 6টা করে খেত, এবং এই অস্থায়ী দোকানের পুরনো বেঞ্চিগুলোর উপরে বসেই নির্ধারিত হয়েছিল এই যাত্রাটি, যে কাহিনী এখন আপনাদের শোনাতে চলেছি। কুসুমবনী বর্ধমানের গুসকোড়ার পাশে একটি ছোট্ট গ্রাম। জনবসতি তেমন আছে বলে মনে হয় না, আর থাকলেও এই গ্রামটিকে বেষ্টিত করে রাখা ঘন জঙ্গল এমনভাবে তার ভেতরকার চলমান জীবনকে আড়াল করে রেখেছে যে দিনের বেলাতেও মনে হয় গোধূলির প্রস্তুতি নিচ্ছে সূর্যদেব। শুধুমাত্র রঞ্জনদের প্রায় 200 বছর পুরনো এই বৃদ্ধ 3তলা বাড়ির চূড়াটি মাথা তুলেছে সবার উপরে, অভিভাবকের দৃষ্টি বোলানোর জন্য। জংশন স্টেশন থেকে নেমে প্রথমে রিকশায় করে মধুপুর নামের একটি গ্রামের বটতলার মোড় থেকে গরুর গাড়িতে করে পৌঁছালাম কুসুমবনীর জমিদার বাড়িতে। বাড়ি না বলে এটিকে একটা নবাবের হাবিলি টাবিলে বললে ভুল হবে না, কারণ একদম গোড়ার থেকে ইমারতের চূড়া পর্যন্ত যে নিপুণ চিত্র বা কলকার কাজ করা হয়েছিল সেই কালে, তা বুঝতে এখনো খুব একটা অসুবিধা হয় না। পলাশ হা করে বাড়িটির আপাদমস্তক নিরীক্ষণ করতে করতে বলল, মায়েরই রঞ্জন, তোর কথা শুনে যদি কুসুমবনী না আসতাম তবে হয়তো এত সুন্দর একটা জায়গা জীবন থেকে বাদ হয়ে যেত রে। ভাই ধন্যবাদ তোকে। হ্যাঁ, বিশ্বাস কর আমি আরো মুগ্ধ। আহা,
কি জায়গা মাইরি! বাকিরাও সমবেতভাবে সহমত প্রকাশ করল এবং ঠিক পলাশের মতন করেই অবাক হয়ে চেয়ে রইল বাড়িটির দিকে। কেবল অমলের কমপ্লিমেন্ট সকলের চেয়ে আলাদা। সে বলল, এই পুরো বাড়িটাকে তোদের সুন্দর লাগছে? খেয়াল করে দেখেছিস সেখানকার নেটওয়ার্কের অবস্থা? আর তাছাড়া এই জঙ্গলে ঘেরা স্যাঁতস্যাঁতে বাড়িটার মধ্যে আমরা কেবল এই কজন। বিপদ আপদ হলে কোথায় যাব বল দেখি? রঞ্জন মুখ চেপে একটা মৃদু হাসি হাসল। তারপর অমলের কাঁধে হাত রেখে বলল, এই পরিকল্পনা আমার আজকের নয় বন্ধু। এখানে ভজুয়া ও তার স্ত্রী থাকে বাড়ির দেখাশোনার জন্য। তোদের কাছে ব্যাপারটা গোপন রেখেছি সারপ্রাইজ দেবো বলে। ভেবেছিলাম একটা ভয় দেখাবো, কিন্তু তোরা আগে থেকেই ভয় পেয়ে গেছিস যখন, আর লুকিয়ে লাভ নেই। আয় ভেতরে আয়। এমন সময় লক্ষ্য করলাম খিড়কির দরজার দিক থেকে একজন বছর 50-এর মোটা সোটা লোক গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসছে। তার চোখ উজ্জ্বল এবং মোটা গোপের তলার থেকে উকি মারছে সাদা দুধের মতো চকচকে দাঁত। তার দৃষ্টি আমাদের সবার দিকেই ঘুরল ঠিকই, তবে রঞ্জনের দিকে গিয়ে একেবারে আটকে গেল। বিস্মিত কণ্ঠে বলল, আরে বাবা রঞ্জন, কত বড় হয়ে গেছিস তুই বাবা! সেই ছোটবেলায় কত নিয়ে ঘুরে বেড়িয়েছি তোকে। দাদা বাবু মানে তোমার বাবা বলতো, শোন ভজুয়া, যখন আমরা থাকবো না তুই দেখাশোনা করবি আমার ছেলের। তোর কাছে আমাদের থেকে বেশি ভালো থাকেও। সেই রঞ্জন তুই। হ্যাঁ, ভজুয়া, আমাদের খুব খিদে পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা হয়েছে কি? আর তোমার স্ত্রী কোথায়? ভজুয়া ব্যস্ত হয়ে প্রিয়াঙ্কা ও মৌলির ব্যাগ হাতে তুলে নিয়ে বলল, এই দেখেছো, আমি তো কথায় কথায় তোমাদের বাইরেই দাঁড় করিয়ে রেখেছি। হ্যাঁ, আয় রঞ্জন বাবা, আয় ভেতরে আয়। তোমরা এসো। বাসন্তী, দেখো ওরা চলে এসেছে। দেখো তো রঞ্জনকে চিনতে পারো কিনা। বলে সে মোটা সোটা থাম বিশিষ্ট ভগ্নপ্রায় বারান্দা পেরিয়ে অন্দরমহলে প্রবেশ করল। আমরাও তার পিছু নিলাম। বাড়ির ভেতরকার পরিবেশ বাইরের মতো দুর্দশাগ্রস্ত নয়। ভজুয়া এবং তার স্ত্রীর কর্ম নিপুণতা ও নিষ্ঠার পরিচয় পাওয়া যায় এই অন্দরমহল দেখলে। বৃহৎ বৈঠক ঘরের মাঝের থেকে উঠে গেছে দোতলায় যাওয়ার প্রশস্ত কাঠের সিঁড়ি, এবং নিচের তলায় এই বসার জায়গাকেই কেন্দ্র করে দুই পাশে দুটি দুটি করে মোট 4টি ঘর। তাদের মধ্যে 3টি দরজা বন্ধ এবং একটি মাত্র খোলা দরজার ভেতর থেকে ভেসে আসছে শিলনোড়ায় মশলা পেশার শব্দ। পরক্ষণে সেখান থেকে একজন মধ্যবয়স্ক মহিলা কোমরে আঁচল গুছতে গুছতে হাসি মুখে বেরিয়ে এলো। বলল, কেমন আছো তোমরা সবাই? খাবার দাবার পুরো তৈরি হয়ে এসেছে, তোমরা চট করে স্নানটা সেরে নাও, আমি এদিকটা শেষ করি। ওরে বাসন্তী, এদিকে আগে দেখো, আমাদের বড়বাবুর ছেলে রঞ্জন কত বড়টি হয়ে গেছে। তোমার এই ছেলের গল্পই তো করতাম। যেখানে আমি যেতাম সেখানেই ওকে যেতে দিতেই হবে। রঞ্জন আমাদের দিকে তাকিয়ে অপ্রস্তুত ভাবে হাসল। যদিও ওর এই পারিবারিক ইতিহাসের পেছনে আমাদের কোনো উৎসাহ নেই, তবুও মৌলি বলল, তবে রঞ্জনের ছোটবেলার গল্প কিন্তু আজ শুনবো আপনার কাছে। আগে একটু বাড়িটা ঘুরে দেখি। এই অত বড় বাড়ি এখন ঘুরতে হবে না, আমরা তো 6-7 দিন থাকবো, এত তাড়া কিসের? যদি খুব ভুল না করি রান্নাঘরে বোধহয় হয়ে আসা মুরগির ঝোলের উপরে গরম মশলা পড়ল। আহ, কি গন্ধ! আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। ভজুয়া মৌলির কৌতূহলে খুব খুশি হয়েছে, তা ওর কথা শোনার পরেই তার মুখে প্রকাশিত হল। পলাশ দ্রুত সিঁড়ি ভেঙে 3-4 ধাপ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভজুয়া ব্যস্ত হয়ে বলল, না না, উঠি করো না বাবু, দোতলার অবস্থা ভালো নয়। উপরের ঘরগুলোর থেকে পলেস্তাটা খসে খসে পড়তে শুরু করেছে। আজ প্রায় বছর 2 হয়ে গেল। কখন কি বিপদ হয়ে যায় এই জন্য আমরা আবার উপরে যাই না। তোমাদের থাকার ব্যবস্থা নিচেই করা হয়েছে। এসো এসো, দেখিয়ে দিই। পলাশ নিরাশ হয়ে নেমে এলো নিচে। রঞ্জন বলল, বাবাকে জানিয়েছিলে এই ব্যাপারে? আমি বড়বাবুকে চিঠি দিয়েছিলাম তখনই, উনিও এসেছিলেন, কিন্তু তেমন তো কিছু বলে যাননি বা কাজও করালেন না।
বললেন পৈতৃক ভিটে না হলে কবেই বিক্রি করে দিতাম। সাবধানে থাকতে চলে গেলেন। কথা বলতে বলতে ভজুয়া পাশের দুটি ঘর খুলে দিল। প্রিয়াঙ্কা ও মৌলি তার মধ্যে একটি ঘর নিলে আমরা অন্যটিতে গিয়ে ব্যাগপত্র রাখলাম। পলাশ ওর ফোন হাতে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ছবি তোলায়। রঞ্জন ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে বলল, খুব ভালো না মনে থাকলেও ঘরের ভেতরে অনেক বড় বড় ছবি, পেতলের ঘোড়া, ফুলদানি এসব তো ছিল, সেগুলো কি সবই? কথা শেষ হওয়ার আগেই ভজুয়া বলল, হ্যাঁ বাবা, প্রায় 50 বারের বেশি ডাকাতি হয়ে গেছে এই বাড়িতে। কতবার প্রায় মরতে মরতে বেঁচে গেছি দুজন, কিছুই তেমন আর রক্ষা করতে পারিনি বাড়ির। এখন এই বিশাল পুরনো বাড়িটাই বুড়ো বুড়ির সমাধি হবে, সেই অপেক্ষাতেই আছি। আমি প্রশ্ন করলাম, আচ্ছা তুমি কি কাজ করো? কাজ বলতে বড়বাবু মাসে 500 টাকা করে পাঠিয়ে দেয়, আর গ্রামের মোড়ল অতীশ মুখার্জির বাড়িতে গরু ছাগল দেখাশোনা করি। তার থেকে যা উপার্জন হয় তাতেই চলে যায় টুকটাক। যাক, তোমরা স্নান দান করে নাও, খাবার হয়েই গেছে। বলে ভজুয়া চলে গেল। অমল ব্যাগের থেকে গামছা বের করে কাঁধে রেখে বলল, আচ্ছা রঞ্জন, এই ভজুয়া বিশ্বাসী লোক তো ভাই? আমার জন্মের আগের থেকে এই বাড়িতে রয়েছে। শুনেছি প্রথমে জঙ্গল পরিষ্কারের কাজ করত, ঠাকুরদাও তখন বেঁচে ছিল। তিনি মারা যাওয়ার পরে বাবার খাস চামচা হলো ভজুয়া। আর যাই হোক, পরপর 3টে প্রজন্ম দেখছে সে। অবিশ্বাসের কোনো জায়গা থাকে কি আর? তোর বাবার এত বিষয় সম্পত্তি ছেড়ে হঠাৎ চাকরি করতে গেল কেন বলতো? এইটাই তো তোদের কতবার বোঝাতে গেছি, বলতে গেছি, শুনিসনি তোরা। এই প্রশ্নটা যে আমার মনেও জাগেনি তা নয়, অনেক চাপাচাপির পর বাবা একদিন আমায় সবটা বললেন। সেই কারণেই এই কুসুমবনিতে আসা। অমল ভ্রুকুটি করে বলল, কি বলল তোর বাবা? পলাশ মোবাইলটা পকেটে ঢুকিয়ে প্রাচীন কোমর সমান উঁচু পালঙ্কের এক কোণে এসে বসল। বুঝলাম তার কানও রঞ্জনের কথাই ছিল। রঞ্জন বলল, দরজাটা দিয়ে আয় তো সুমিত। এমন প্রস্তাবে অবাক হলেও ঘরের প্রকাণ্ড দুপাল্লার দরজাটি টেনে খিল তুলে দিয়ে আগের জায়গায় এসে দাঁড়ালাম। রঞ্জন আমাদের প্রত্যেকের চোখে একবার চোখ বুলিয়ে নিয়ে বলতে শুরু করল, সেদিন রাত্রে খাওয়া দাওয়ার শেষে আমি যখন বাবাকে বললাম, বাবা ফার্স্ট ইয়ার পরীক্ষার শেষে একটা 15 দিনের ছুটি আছে, ভাবছি বন্ধু বান্ধবদের সাথে একবার আমাদের কুসুমবনির বাড়ির থেকে ঘুরে আসবো। আচ্ছা, আর কি ঘোরার জায়গা নেই দেশে? হ্যাঁ তা আছে, তবে ওই বাড়িতে আমার শৈশব কেটেছে, মন থেকে খুব ইচ্ছে করে ওখানে যেতে, তাই ভাবছি। শৈশব ওখানে আমারও কেটেছে, কিন্তু আমি তো এত বড় সম্পত্তি থাকা সত্ত্বেও সেখানে ফিরে যেতে চাইনে। বা শুনেছিস কখনো আমার মুখে ওই জায়গার নাম? এই কথাটাই তো জানতে চাই আমি বাবা, তুমি কেন এই বাড়িতে যেতে দিতে চাও না? ওই বাড়িতে অভিশাপ আছে। তখন তুমি খুব ছোট, যখন তোমার ঠাকুরদা মারা যায়। চলে যাওয়ার আগে উনি একটি গুপ্ত সংকেতের কথা বলে গিয়েছিলেন আমায়, কিন্তু আমি করে ফেলি চরম ভুল। সে ব্যাপারে আমার কিছু বন্ধুর সাথে আলোচনা করে তার কিছুদিন পর থেকেই বাড়িতে বিভিন্ন রকম উপদ্রব ঘটতে শুরু করে। প্রথমে তোমার মা এবং তারপর আমি একটি নারীর ছায়া মূর্তি কখনো ওপরের তলার বারান্দায়, কখনো খিড়কির দরজায় বাইরের বাঁধানো উঠোনের উপরে হাঁটা চলা করতে দেখি। বাড়িতে হুমকি চিঠি আসতে শুরু করে দিনের পর দিন। ওভাবে নির্বান্ধব পুরীতে পড়ে থাকার চেয়ে দলিল দস্তাবেজ নিয়ে শহরের দিকে চলে আসাটাই উপযুক্ত সিদ্ধান্ত ছিল সেই সময়। আর আমার চাকরি তো হওয়ারই ছিল আমার যোগ্যতার নিরিখে, তবে সরকারি পর্যবেক্ষক পদেই যে নির্বাচিত হব সেটা জানতাম না। যাক, এই কারণেই তোমায় ওদিকে যেতে বারণ করি। সব দিয়ে যাব তোমায়, ভালো দাম পেলে বেচে দিও ওই সম্পত্তিটা। তুমি বেচতে পারছো না কেন? পৈতৃক ভিটের টান তো একটা থাকেই, আর তাছাড়াও এই বিষয়ে মাথায় আনলেই ওই গুপ্ত সংকেতের কথাটা মনে পড়ে যায়। কষ্ট হয়, এই কারণেই কষ্ট হয় যে বাবার জানিয়ে যাওয়া একটা মাত্র কথার মূল উদ্ধার করার সাধ্য আমার হলো না। কি সেই সংকেত বাবা? বাবা কোনো উত্তর না দিয়ে চেয়ার থেকে উঠে পড়ল। এমন সময় দরজার বাইরে থেকে প্রিয়াঙ্কার কণ্ঠস্বর ভেসে এলো, কিরে, আমাদের থেকেও তো বেশি সময় তোদের লাগছে, এসে দেখ খাওয়া দাওয়ার কি ব্যবস্থা।
আমি দরজা খুলে প্রিয়াঙ্কা ও মৌলিকে ঘরের ভেতরে ঢুকিয়ে নিলাম। ওদিকে অমল রঞ্জনকে প্রশ্ন করল, তার মানে তোর বাবা জানে না আমরা এখানে এসেছি? বাবা জানে আমরা ওর বাবা জানে আমরা গ্রামের বাড়িতে এসেছি। প্রিয়াঙ্কার মুখে সম্পূর্ণ অপ্রত্যাশিত এই কথাটি শুনে আমরা বিস্মিত হয়ে তার দিকে চাইলাম। ওর সাথে যে রঞ্জনের একটা আত্মার সম্পর্ক আছে সেই আঁচ আমরা আগেই পেয়েছিলাম, তবে তারা দুজন মিলে এভাবে আমাদের ঘোল খাইয়ে দেবে সেটা গুণাক্ষরেও টের পায়নি। প্রিয়াঙ্কা আরো বলল, আমার বাড়িতে কিন্তু সত্যিটাই জানে। দেখ, তোদের নিয়ে তো কোনো অসুবিধে নেই, কিন্তু মৌলির বাড়ি থেকে তো ছাড়তো না এটা না বললে। আমার বাড়িতে যাবে শুনেই ওর বাবা মা একটাও প্রশ্ন করেনি। তবে এখানে যে কারণে এসেছি সেটা না উদ্ধার করা পর্যন্ত কিন্তু ছাড়বো না, এটাই আমাদের সংকল্প হোক, এই আশাই রাখবো তোদের কাছে। আশা করি রঞ্জন তোদের সবটাই বলে দিয়েছে। রঞ্জন প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে ইতিবাচক মাথা নাড়ল। অমল বলল, এতদিনের জীবনে আমার সব থেকে ভালো কাজ কোনটা জানিস? আমরা সবাই অবাক হয়ে চেয়ে রয়েছি দেখে সে বলল, তোদের সঙ্গে বন্ধুত্ব করা। এমন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ অনেক হয়, কিন্তু ঘটনাস্থলে এসে এভাবে চমকে দেওয়ার মতো ক্ষমতা আর কজনের থাকে? সংকেত বা ধাঁধাটা আছে তো? রঞ্জন ওর ব্যাগের থেকে একটা ছোট্ট পেতলের ঘটি বের করে অমলের হাতে দিল। আমরা সবাই ঝুঁকে পড়লাম সেদিকে। বলল, এইটা আমার মায়ের কৃতিত্ব, সে পেছন থেকে আমার সাপোর্ট করেছে ব্যাপারটা, নইলে বাবার আলমারি খুলে এই জিনিসটা উদ্ধার করা আমার পক্ষে সম্ভব হতো না। কিন্তু এতদিন যাবৎ সে অনেকবার জিনিসটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, কিন্তু কিছু উদ্ধার করতে পারেনি। হ্যাঁ, আমার অবস্থাও তাই। এখন তোরাই ভরসা। আমার বিশ্বাস কিছু না কিছু একটা বের হবেই এতগুলো মাথা থেকে। অমল আমাদের মধ্যে সব থেকে চতুর ছেলে বলেই আমরা মন থেকে বিশ্বাস করতাম, তাই সহজাতভাবেই সবার চোখ পড়ল তার দিকে। সে পেতলের ঘটিটা চোখের সামনে তুলে একবার 360 ডিগ্রি ঘুরিয়ে আবার বিপরীত দিকে ফিরিয়ে নিল। খুব সাধারণ একটি তরলের পাত্র ছাড়া অন্য কিছু ভাবার কোনো কারণ পেলাম না। অমল বলল, এটা দিয়ে কি বুঝবো বলতো? কিছুই তো। চলে এসো সকলে, আসন করে দিয়েছি। তখন আর আমরা কজন স্নান করলাম না, মোটামুটি চোখে মুখে জল দিয়ে খেতে চলে এলাম। গরম গরম লুচি ও বন মুরগির কারি দিয়ে গলা অব্দি খেয়েও যেন স্বাদ মিটল না কারোরই। কেবল মৌলি 5টা লুচি খাওয়ার পর হার মানল। আপাত রহস্যময় মানসিক অবস্থার মধ্যে এমন মধ্যাহ্ন ভোজ যেন এই যাত্রাটাকে সুসম্পন্ন করল। খাওয়া দাওয়া সেরে আমরা পুনরায় একই ঘরে সঙ্গবদ্ধ হলাম। ভজুয়া চলে গেল মোড়লের বাড়ির কাজ সারতে। তার স্ত্রী তখন আমাদের দিয়ে থুয়ে নিজে খেতে বসেছে। পলাশ হাতে ঘটিটা তুলে নিয়ে বলল, অনেকক্ষণ ধরে একটা কথা ভাবছি, বলবো? কি কথা? পলাশ সেটিকে ডান হাতে এগিয়ে ধরে বলল, এই জিনিসটি সাধারণত থাকে ঠাকুর ঘরে। আমার মনে হয় সেখানে গেলে যদি কিছু পাওয়া যায়। মন্দ বলিসনি ভাই, তবে ঠাকুর ঘর যদি দোতলায় হয় তবে তো যাওয়া নিষেধ। আমি বললাম, আমার ধারণা আগেকার দিনে পুজো আর্চার জন্য আলাদা মন্দির করা হতো, বাড়িতে ঠাকুরঘর থাকার তো কথা নয়। ঠিকই বলেছিস সুমিত, আমাদের বাড়ির পুজো হতো গড়ের জঙ্গলের মন্দিরে। ততদূর পর্যন্ত আমাদের সম্পত্তির দাগ আছে। বাবা বলে, সীমানায় মন্দির প্রতিষ্ঠা করলে আমরা সবটাই নজর না রাখতে পারলেও ঈশ্বর রাখবেন। ওখানে পুজো দেওয়ার জন্য একজন কুলপুরোহিত আছেন, আজও প্রতিদিন নিয়ম করে পুজো হয়। যাওয়া যায় সেখানে? কেন নয়, তবে যাওয়ার উপায়টা একটু জেনে নিতে হবে। সেই ছোটবেলায় গেছি। মৌলি প্রতিবাদের ভঙ্গিতে হাত নেড়ে বলল, এই আচ্ছা শোন, তোরা ওই বাবার বয়সী লোকটাকে নাম ধরে ডাকছিস কেন বলতো? সে তো রঞ্জন ডাকছে, তাই আমরাও। মৌলি, তাকে ছোট থেকে এই নামে ডাকি আমি। আমার একমাত্র বাল্যবেলার বন্ধু, তাকে কি কাকু বলে ডাকবো? আর আমার বন্ধু মানে তো তোদেরও বন্ধু, তাই তোরাও এই নামেই ডাক, এটা সে খুশিই হবে। চল, এখন সন্ধ্যা লাগানো যাবে না। আশপাশটা কেমন জঙ্গলটা তোরা দেখেছিস। প্রিয়াঙ্কা, টর্চ দুটো নিয়ে নে তো। লক্ষ্য করলাম এই গোপন প্রণয়ী দুজন সম্পূর্ণ পূর্ব প্রস্তুতি নিয়েই এসেছে এই অভিযানের জন্য। প্রিয়াঙ্কা ওর ঘরে গিয়ে দুটো বিদেশি লেজার টর্চ নিয়ে এলো, আর এদিকে রঞ্জন তার ব্যাগের থেকে একটা ছোট্ট ছুরি বের করে
ওর কোমরে গুজে নিল। পলাশ বলল, ছুরি কি হবে? এই দিকটায় শিয়ালের উপদ্রবের কথা বাবার মুখে অনেক শুনেছি। লাঠি সোটায় কাজ না হলে এটা কাজে লাগতে পারে। সত্যি অতি সামান্য সরঞ্জাম হলেও এই ছোট ছোট প্রস্তুতিগুলি মনের মধ্যে আবেগের চোরা ঢেউ হয়ে আছাড় খাচ্ছিল। রান্নাঘরের সামনে গিয়ে রঞ্জন ভোজু আর স্ত্রীকে মন্দিরে যাওয়ার সবথেকে সোজা পথটি জানতে চাওয়ায় সে বলল, কিন্তু ওদিকে কি ওই ভর দুপুরে যাওয়াটা ঠিক হবে? রাস্তাটা তো পুরোটাই জঙ্গল। অসুবিধা হবে না, আমরা এতজন আছি, ভয় কি? বেশ, তবে যাও, কিন্তু সন্ধ্যার আগে কিন্তু ফিরে এসো। এই বাড়ির পেছন থেকে সোজা চলে যাবে মিনিট 10 মতন, তারপর দেখবে একটা ছোট্ট পুকুর আছে। ওখানে জঙ্গলটা আরোই ঘন। আমরাও গেছি প্রায় ওই 3 মাস হয়ে গেছে। ওই পুকুরের উল্টো পাশেই একটা মোটা শিশু গাছের তলায় মন্দির। শুনেছি যখন এই বাড়ি ভর্তি লোক ছিল তখন রঞ্জনের ঠাকুমা নাকি রোজ দুপুরবেলায় গিয়ে পুজো দিয়ে আসতো। উনি চলে যাওয়ার পর থেকে ত্রিলোচন পুরুতি সব করতেন। তখন সে বামুনের বয়স ছিল মোটে 19। তবে তার বাবা মারা যাওয়ায় ওই কুলপুরোহিত হিসেবে তার ছেলেকেই রাখা হয়। এখনো উনি দেখাশোনা করেন। ধন্যবাদ, আমরা তবে আসছি। হ্যাঁ, একটু ঘুরে। আমরা দ্রুত বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। বিশাল বাড়ির ডান দিকের গা বরাবর পেছন দিকটায় পৌঁছে দেখি বুক সমান উঁচু একটি কুয়োকে কেন্দ্র করে জমেছে হলদে স্বর্ণলতার বাড়বাড়ন্ত। আমাদের মধ্যে অমলের উচ্চতা সবার থেকে বেশি হওয়ায় সে অনায়াসেই কুয়োর উপর থেকে মাথা গুলিয়ে নিচের দিকে তাকাল। তারপর বিড়বিড় করে বলল, এর মধ্যে ছুরি কাচি কে ফেলে রাখলো আবার। আমরাও পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে নিচের দিকটায় একবার এক পলকের জন্য দেখে নিলাম। সত্যি জলশূন্য অগভীর কুয়োয় খড়খড়ে ভূমিভাগে মাথার উপরে তীব্র সূর্যের আলোয় ঝলসে উঠছে একটা ধারালো ছুরির মতো কোনো অস্ত্র। আমরা একে অপরের মুখের দিকে চেয়ে আবার হাঁটতে শুরু করলাম। সত্যি অতি ঘন জঙ্গল এই অঞ্চলে। ঘন ঘন আম কাঁঠালের গুড়ি তো আছেই, তার সাথে সাথেই পাল্লা দিয়ে অভিভাবকের ন্যায় মাথা চাড়িয়েছে শাল সেগুনের প্রশাখা। গাছে গাছে বিভিন্ন চেনা অচেনা পাখিরা বোধহয় আমাদের আগমনেই খাপ্পা হয়ে ঝগড়া করতে শুরু করল। জঙ্গলের মাঝের থেকে একটা সরু পায়ে হাঁটা পথ ছিল, তার রেখা আবছা হলেও তখনও বোঝা যাচ্ছে। আমরা সেই পথ ধরেই এগিয়ে চলেছি ঘন জঙ্গলের সুড়ঙ্গ ভেদ করে। যত পথ ফেলে আসছি তত যেন পরিবেশ ঠান্ডা হচ্ছে এবং দিনের আলো হচ্ছে ক্রমশ ঘোলাটে। এমন সময় হঠাৎ পলাশ হাতের ইশারায় সবাইকে দাঁড়িয়ে পড়ার ইশারা করে বলে উঠল, এই ওটা কি? তৎক্ষণাৎ ও দৃষ্টি অনুসরণ করলাম। কয়েক মুহূর্তের জন্য হলেও মনে হলো একটা লোক চোখের নিমেষে নিজের চেহারা গোপন করে পালিয়ে গেল। কেবল পলাতকের পরনের লাল চেকের জামাটা ছাড়া আর কিছুই তেমন দৃষ্টিগোচর হল না। অমল নিচু গলায় বলল, কে বলতো? আমাদের কি ফলো করছে কেউ? আমাদের আবার কে ফলো করবে? উত্তর দেয় মৌলি। তবে ওই লোকটাকে অভিজ্ঞতা যা বলে ওনার পোশাক আশাক দেখে মনে হলো যে উনি এই আইদো গ্রামের লোক নয়, শহুরে লোক। আমারও তাই মনে হলো, বলল রঞ্জন। আমার মনে হয় এখানে দেরি করাটা আমাদের ঠিক হবে না, তাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। সবাই আমার কথায় সহমত প্রকাশ করল। সকলে আরো কিছুক্ষণ এগোনোর পর ভোজু আর স্ত্রীর কথা মতো পাওয়া গেল একটা ছোট্ট জলাশয়। সবাই একটু দাঁড়িয়ে পড়তেই একটা নতুন রকমের পরিবেশের সাক্ষী হলাম আমরা সকলেই। ট্রাফিক ও মানব জঞ্জালে ভরা শহরের অধিবাসীরা যদি এই প্রকার সবুজে ভরা দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে কখনো এসে পড়ে, তবে এই জাগতিক আর্তনাদ তাদের কাছে কোনো রূপকথার গল্পের পৈশাচিক হাসির মতো লাগবে। কেবল কয়েকটা পাখির ডাক আর ঝিঁঝি পোকাদের তীব্র আর্তনাদ ছাড়া আর কোনো প্রকার সজীব অস্তিত্ব এখানে কানে বাজে না। তবে এই আপন রূপে মত্ত জঙ্গলের শব্দের মধ্যে যুক্ত হলো একটা রিন রিনে নুপুরের মতো শব্দ। প্রিয়াঙ্কা বলল, ঘুঙুরের শব্দ না? হ্যাঁ তাই তো,
কেউ কি ঘুঙুর পরে হাঁটছে? আমারও তাই মনে হয়। শব্দটা ওই সামনের দিক থেকেই আসছে, ওই যে ওই পুকুরের ওপার থেকে। এই চল তো দেখি। পলাশ একটা শুকনো কাঠের ডাল হাতে তুলে নিয়ে সবার আগে চলল। মৌলি আতঙ্কে শিউরে উঠে আমার পায়ে পায়ে হাঁটতে শুরু করেছে। পুকুর পেরিয়ে তার বিপরীত দিকে পৌঁছতেই বেটে বট অসত্যের পাতার ফাঁকের থেকে আবিষ্কার করলাম একটা পোড়ো মন্দির। ঘুঙুরের শব্দটা তখন আর নেই। প্রত্যেকের অনুসন্ধানী চোখ চারিদিকে প্রত্যক্ষ করছে তখন, আর পা অচিরেই এগিয়ে চলেছে মন্দিরের দিকে। যে শিশু গাছের নিচে এই মন্দির, তার শেকড় বাকড়গুলো পুরনো দেবালয়টিকে মাকড়সার জালের মতো ঘিরে নিয়ে সেটির সৌন্দর্য ছিনিয়ে নিয়ে একটা ভয়ঙ্কর রূপ দিয়েছে। আমাদের সমবেত পায়ের শব্দেই বোধহয় ভেতর থেকে একজন বছর ৬০-৬৫ বৃদ্ধ গায়ে রামাবলি পেঁচিয়ে বেরিয়ে এলো। প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল, আপনি ত্রিলোচন ঠাকুর? বৃদ্ধ হাত জোড় করে বলল, আর আপনারা? আমরা প্রত্যেকেই তখন বিস্ময়ে জর্জরিত। পলাশ কুনোয়ের গুঁতোয় রঞ্জনকে এগিয়ে দিতেই সে বলল, আমার নাম রঞ্জন সেনগুপ্ত, মলয় সেনগুপ্তর ছেলে আমি। আপনি বোধহয় আমায় অনেক ছোট দেখেছিলেন। বৃদ্ধ পুরোহিত আবেগে গলে পড়ে বলল, সে কি, আমাদের কর্তাবাবুর ছেলে তুমি? এত বড় হয়ে গেছ? হ্যাঁ, আমি সেই। এতদিন পরে এখানে আসার একটা বিশেষ কারণও আছে। এমন সময় অমল নিজের ডান পা দিয়ে রঞ্জিতের পায়ে চাপ দিয়ে প্রসঙ্গ পরিবর্তন করতে ইঙ্গিত করল। মানে ওই একটু ঘুরে যাই সবাইকে নিয়ে। আয় তোরা ভেতরে আয় দেখি। সেই ছোটবেলায় কয়েকবার এসেছিলাম এখানে মায়ের সাথে। রঞ্জিতের কাঁচা অভিনয়টা দেখে ওর মাথায় একটা চাপড় মারার ইচ্ছে হচ্ছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে আটকে নিলাম। ত্রিলোচন পুরোহিত হাসি মুখে আমাদের আপ্যায়ন করলেন ভেতরে। বাইরের থেকে ভেতরটা অন্ধকারাচ্ছন্ন মনে হলেও ভেতরে কিন্তু দুটি প্রদীপের আলোয় স্পষ্টই বোঝা যাচ্ছে সবকিছু। কিছু কিছু দেবদেবী আছেন যাদের দেখলে মুগ্ধ হয়ে কেবল চেয়ে থাকতে হয়, আবার কিছু কিছু এমনও আছেন যাদের দর্শনে বুকের ভেতরটা হিম হয়ে যায়। দু হাত আপনা থেকেই তালু স্পর্শ করে মাথা ঝুঁকিয়ে দেয় তার সামনে। এই যুগ যুগ পুরনো কালী মূর্তিটিও ঠিক তেমনি ভয়ঙ্কর চাহনি নিয়ে দাঁড়িয়ে আছেন মন্দির কক্ষের ঠিক কেন্দ্রে। অমল প্রশ্ন করল, এই মন্দিরে কি বাড়ির পুজো ছাড়াও বারোয়ারি পুজো হতো? পুরোহিত বললে, হ্যাঁ হতো তো। গ্রামের সকল মানুষ শ্যামা পূজার সময় টানা 3 দিন এই মন্দির প্রাঙ্গণেই থাকত। বড় কর্তার বাবার বন্ধুরা ছিলেন সব জমিদার শ্রেণীর। আমিও তখন তোমাদের বয়সী। বাবা মারা যাওয়ার আগে শুনেছিলাম শুধু গ্রামবাসী নয়, ভিন দেশের জমিদার ও নায়েবদের ভিড় লেগে যেত এখানে। পাছে চোর ডাকাত পরে, তাই এই সকল খবর গোপন রাখা হতো। কি করে বুঝলে বাবা? বুঝলাম বলতে অনুমান করলাম। এখনকার সময় আর মন্দিরের একদম মাঝ বরাবর মূর্তি প্রতিষ্ঠা করা হয় না। আগেকার দিনে এই চল ছিল, কারণ সারা গ্রামের মানুষ একত্রিত হয়ে মূর্তির চারিদিকে গোল হয়ে বসে উপাসনা করত। তাছাড়াও আচার অনুযায়ী প্রতিমাকে প্রদক্ষিণ করে বিভিন্ন রকম মানত বা ব্রত সমাপ্তি করা হতো। তাই আগেকার দিনে চারিদিকে এই শূন্য স্থান রাখা হতো। বাবা, তুমি তো সত্যিই অনেক জানো। কেন বলুন তো, আমার ব্যাপারে কি আপনাকে আগে কেউ কিছু বলেছে? পুরোহিত অপ্রস্তুত হয়ে বললে, না মানে আমি মানুষের মুখ দেখে খানিকটা অনুমান করতে পারি। বেশ, তবে আমাদের দেখে কি আপনার গর্ধব মনে হচ্ছে? রঞ্জন চোখ গোল গোল করে পলাশের দিকে তাকিয়ে পুরোহিতকে বলল, চলুন ঠাকুর মশাই, আপনার কাছে একটু আগের সময়ের গল্প শুনি। বাবাও আপনার কথা খুব বলে। ওরা দেখুক একটু ঘুরে ঘুরে। এই কাজটায় রঞ্জনকে 100-100 না দিলেই নয়। সঠিক সময়ে পুরোহিতকে নিয়ে বাইরে চলে গিয়ে আমাদেরকে অনুসন্ধান করার সময় করে দিল। প্রিয়াঙ্কা দ্রুত টর্চ বের করে একটি আমার হাতে দিল আর অন্যটি নিজে জেলে মন্দিরের দেওয়ালের চারিদিকে ফেলতে শুরু করল। আমি কালী মূর্তির একদম পায়ের থেকে মাথার মুকুট পর্যন্ত একবার ভালোভাবে দেখে নিলাম।
অমল ঠিক আমার সামনে একই জিনিস আরো খুঁটিয়ে দেখল।